প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আজিজুল হক, সহকারী শিক্ষক, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা ক্লাস 9 জন্য এই ক্লাসটি। যারা ক্লাস 10 রয়েছে তোমরাও ক্লাসটি যদি দেখো তোমাদের জন্য এটা ভালো কাজ দেবে। তো আমরা সরাসরি এখন ক্লাসের দিকে চলে যাই। আমি ক্লাসের শুরুতেই আমি হোয়াইট বোর্ডের এক প্রান্তে আমি শিকল ফলগুলো লিখে নিয়েছি। অর্থাৎ আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমি পর্যায়ক্রমে লিখে নিয়েছি। আমি একটি করে সেগুলো আলোচনা করব। যাওয়া যাক। আমি প্রথম যে বিষয়টা নিয়েছি এটা হচ্ছে পদার্থ। আমাদের অধ্যায়ের নামই পদার্থের অবস্থা। পদার্থ কি এটা আমরা সবাই জানি। যার ভর আছে, যার যে জায়গা দখল করতে পারে, যার জড়তা আছে, সেই পদার্থ। এই পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে, একটি কঠিন, একটি তরল আর একটি গ্যাসীয়। পদার্থের আরেকটি বিশেষ অবস্থা রয়েছে, যে অবস্থার নাম হচ্ছিল প্লাজমা। তো আমরা এখন পর্যায়ক্রমে দেখি কঠিন পদার্থ কি। আমরা জানি যে প্রত্যেকটি পদার্থই অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছিল পরমাণু। এই এক বা একাধিক পরমাণু একত্রিত হয়ে গঠন করে আবার অণু। অনেকগুলো অণু একত্রিত জমাট বেঁধে হয়ে যায়, গড়ে ওঠে একটি পদার্থ। সেটি হতে পারে কঠিন পদার্থ, তরল পদার্থ অথবা গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ এই জিনিসটি যার ভর আছে, যার নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, যে জায়গা দখল করতে পারে, তাকে বলি আমরা কঠিন পদার্থ। পদার্থ কঠিন কেন? এই পদার্থ কঠিনের পেছনে এই কারণগুলো হচ্ছিল, আমি যে অণু পরমাণুর কথাগুলো বললাম সেগুলো। কঠিন পদার্থের অণুগুলো একটি আরেকটির অতি সন্নিকটে থাকে, অর্থাৎ কঠিন পদার্থের প্রতিটি পরমাণু একে অপরকে অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বলে তারা একত্রিত অবস্থায় থাকে, ওই জন্য পদার্থটা কঠিন। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি কঠিন পদার্থ এগুলোকে যদি আমি এক একটা পরমাণু ভাবি, দেখবো যে কঠিন পদার্থের এরকম পরমাণুগুলো একটি আরেকটির সঙ্গে মানে ঘনীভূত অবস্থায় রয়েছে। আমি যদি এগুলো এক একটাকে পরমাণু ভাবি, এগুলো এক একটা পরমাণু একটি আরেকটির সঙ্গে লেগে আছে। এই পরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল অত্যন্ত বেশি হওয়ার কারণে এরা পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। আমরা জানি একটি পরমাণু আরেকটা পরমাণুকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। একটি পরমাণু হতে আরেকটা পরমাণুর মধ্যে যে দূরত্ব, ধরি এই একটি পরমাণু, এই একটি পরমাণু, একটি পরমাণু হতে আরেকটা পরমাণুর এই মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। তো কঠিন পদার্থের মধ্যে এই আন্তঃআণবিক দূরত্ব অত্যন্ত কম, নেই বললেই চলে। একটি পরমাণু আরেকটার সঙ্গে একদম লাগালাগি অবস্থায় রয়েছে। আর আমরা জানি যে পদার্থের যত নিকটে আসে আকর্ষণ শক্তি তত বাড়ে, দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ তত কমে। এই কঠিন পদার্থের অণুগুলো একটি আরেকটির মাঝে দূরত্ব অত্যন্ত কম অথবা নেই বললেই চলে, তারা পরস্পরের সঙ্গে একটি আরেকটির সঙ্গে সংঘবদ্ধ অবস্থায় থাকে, ওই জন্য পদার্থটা হচ্ছিল কঠিন। এই কঠিন পদার্থকে যদি আমরা ভাঙতে যাই, তার উপরে কিন্তু অনেক বল প্রয়োগ করতে হয়। কেন এত বেশি বল প্রয়োগ করতে হয় তার কারণটা এটাই, এই যে একটি পরমাণু আর একটি পরমাণুকে যে বলে আকর্ষণ করে তারা পরস্পরের সঙ্গে যে সংঘবদ্ধ অবস্থায় রয়েছে, ওদেরকে আলাদা করতে হলে ওই আকর্ষণ শক্তির চাইতেও বেশি বল যদি পদার্থের উপর আমি প্রয়োগ করি, তাহলে কেবল ওই কঠিন পদার্থটা ভেঙে যেতে পারে। আচ্ছা, এবার আমরা দেখব পদার্থের তরল অবস্থা। তরল অবস্থায় কি, এই পরমাণুগুলো একটি পরমাণু আরেকটা পরমাণু থেকে একটু দূরে দূরে অবস্থান করে, এদের মাঝামাঝি দূরত্ব একটু কঠিন পদার্থের চাইতে একটু বেশি। এই যে একটি পরমাণু, এগুলো যদি আমি এক একটাকে পরমাণু হিসেবে কল্পনা করি, তাহলে একটি পরমাণু আরেকটা পরমাণু থেকে একটু দূরে দূরে অবস্থান করতেছে, আর এই দূরে দূরে অবস্থান করার কারণে এই পদার্থটা হয়ে যায় তরল। এই যে একটি পরমাণু আরেকটা থেকে একটু দূরে দূরে অবস্থান করতেছে, এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব একটু বৃদ্ধি পেয়েছে, যার ফলে ওদের মধ্যে আকর্ষণ বল একটু কমেছে এবং তখন পদার্থটা তরলে রূপান্তরিত হয়েছে।
তরল পদার্থের ভর আছে, এর নির্দিষ্ট কোনো আকার নেই, একে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এবার আমরা দেখব গ্যাসীয় পদার্থ। আমি যদি গ্যাসীয় পদার্থের কথা কল্পনা করি, তাহলে গ্যাসীয় পদার্থের অণুগুলো কি করে, একটি থেকে আরেকটা অনেক দূরে দূরে অবস্থান করে। কারণ এরা একটি অণু থেকে আরেকটা অণু দূরে দূরে অবস্থান করার কারণে এদের মধ্যে কি আকর্ষণ শক্তি নেই বললেই চলে, তখন পরমাণুগুলো মুক্ত হয়ে যায়। এই পরমাণুগুলো মুক্ত হওয়ার ফলে তারা ইচ্ছা স্বাধীনভাবে তারা ঘোরাঘুরি করতে পারে। এটি হচ্ছিল পদার্থের তিনটি অবস্থা। তবে এই পদার্থের তিন অবস্থা তাপ এবং চাপের উপর নির্ভর করে। আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা একবার দেখে নিই। আমরা যদি একটা বরফের কথা কল্পনা করি, বরফ হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি। বরফ কঠিন পদার্থ, ধরলাম এটি হচ্ছিল একটি বরফ, এটা কঠিন পদার্থ। আমি এটাকে একটা পাত্রে রেখে দিলাম, আমি বরফের টুকরাটাকে একটা পাত্রে রেখে দিলাম, এটা কঠিন পদার্থ। এই বরফের কঠিন পদার্থ, কারণ এর মধ্যে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো একটি আর একটার সঙ্গে সংঘবদ্ধ অবস্থায় রয়েছে, যার ফলে বরফটা হচ্ছিল কঠিন পদার্থ। এবার এইটাকে যদি আমরা তাপ প্রদান করি তবে এই বরফটা কিসে পরিণত হবে, তখন তরলে রূপান্তরিত হবে। এটা তরলে রূপান্তরিত হবে, তখন কঠিন পদার্থ থেকে এটি কিসে পরিণত হলো, তরলে। কারণ এইবার এই অণুগুলো বা কণাগুলো একটি আরেকটি থেকে একটু দূরে দূরে অবস্থান করে, ফলে এদের মধ্যে আকর্ষণ শক্তি একটু কম থাকে এবং এটি তরলে রূপান্তরিত হয়। আমি এই তরলটাকে যদি আবার তাপ দেই, এই তরলকে যদি আমি আবার তাপ দেই, তখন কিসে এটি রূপান্তরিত হবে, এটি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হবে। এই তাপ দেওয়ার ফলে কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে। এবার আমি যদি এই গ্যাসীয় পদার্থ উল্টা দিকে যদি আমি ফিরে আসি, এই গ্যাসীয় পদার্থকে যদি আমি আবার শীতল করি, তাহলে সেটা আবার তরলে পরিণত হবে। তরলকে যদি আমি আরো শীতল করি, তবে এটি আবার বরফে রূপান্তরিত হবে। এই হলো পদার্থের তিন অবস্থা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল কণা তত্ত্ব। আমরা পদার্থ পড়ে কণা তত্ত্ব। কণা তত্ত্বটা কি? প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণা, এই পদার্থের মধ্যে তো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পদার্থ কঠিন, তরল অথবা বায়বীয় অবস্থায় থাকে, এর যে কোনো একটি অবস্থায় থাকে এবং ওই কণাগুলো ওই পদার্থের মধ্যে সর্বদা গতিশীল অবস্থায় থাকে। অর্থাৎ আমরা যদি এভাবে বলতে পারি, প্রত্যেকটি পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণা পদার্থের মধ্যে সর্বদা গতিশীল অবস্থায় থাকে। এখন গতিশীল অবস্থায় থাকতে গেলে কণাগুলোর মধ্যে ফাঁকা জায়গা থাকা দরকার। তো কিছুক্ষণ আগেই তো আমরা যেটা দেখলাম যে কঠিন পদার্থের অণুগুলো একটি আরেকটির সঙ্গে সংঘবদ্ধ অবস্থায় থাকে বা লেগে থাকে, যার ফলে এর মধ্যে ফাঁকা জায়গা থাকে না। ফলে কঠিন পদার্থের অণুগুলো গতিশীল থাকতে পারে না, তবে তারা কম্পমান অবস্থায় থাকে। এবার যদি তরল পদার্থের কথা চিন্তা করি, তরল পদার্থের অণুগুলো একটি আরেকটির সাথে একটু দূরে থাকে, তাদের মধ্যে একটু আন্তঃআণবিক ফাঁকা থাকে বা আন্তঃআণবিক দূরত্ব থাকে, আন্তঃআণবিক শক্তি এখানে একটু কম থাকে। তখন ওই কণাগুলো ফাঁকা জায়গা পাওয়ার ফলে কণাগুলো অল টাইম ছোটাছুটি করে, অর্থাৎ এখানে গতিশীল অবস্থায় থাকে। আর গ্যাসীয় পদার্থ যেটা, এই গ্যাসীয় পদার্থটা পদার্থের 3 নম্বর যে অবস্থা, এটা হলো গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় পদার্থের মধ্যে অণুগুলো ইচ্ছা বা স্বাধীনভাবে তারা ঘোরাঘুরি করতে পারে। এদেরকে যে পাত্রে রাখা পুরো পাত্র জুড়ে তারা বিরাজ করে, কারণ এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, না থাকার ফলে অণুগুলো তারা স্বাধীনভাবে বিরাজ করে থাকে। এই গ্যাসীয় পদার্থের অণুগুলো তরল পদার্থের অণুর চাইতেও তারা বেশি গতিশীল অবস্থায় থাকে। সাধারণত এটি হচ্ছিল পদার্থের কণা তত্ত্ব। এবার আমরা পড়ব ব্যাপন। ব্যাপন কি? ব্যাপন অর্থ ছড়িয়ে পড়া, ছিটিয়ে পড়া। কোনো পদার্থ কঠিন, তরল বা বায়বীয় মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে সমভাবে চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ার নামই হচ্ছিল ব্যাপন। আমরা এই ব্যাপনটা পরীক্ষা করতে পারি কিরকম? আমি পরীক্ষার জন্য এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি, গ্লাসের মধ্যে পানি রয়েছে, এটা দেখা যাচ্ছে স্বচ্ছ পানি। আমি এর মধ্যে এখানে নীলের একটা কৌটা রয়েছে, আমার মধ্যে এখানে নীল রয়েছে। এই পানির চাইতে এই নীলের কণাগুলো একটু ঘন, ফলে এই নীলের কণাগুলো কি করবে, আমি যদি পানির মধ্যে দিই তখন এটা
পানির মধ্যে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, এটাই হচ্ছিল ব্যাপন। পরীক্ষার জন্য আমরা দেখি একদম স্বচ্ছ পানি, এর মধ্যে আমি কয়েক ফোঁটা নীল দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এই নীলগুলো কি হচ্ছে পানির মধ্যে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে, এটাই হচ্ছিল ব্যাপন। আমরা যদি লক্ষ্য করি এই যে পানির চাইতে নীলের যে কণাগুলো ছিল তারা আসলে অণুগুলো ছিল একটু তারা ঘন ছিল এবং পানি সেই তুলনায় একটু হালকা ছিল, তখন এই পদার্থটা ঘনটা কি করতেছে হালকার দিকে ছড়িয়ে পড়তেছে। এই যে হালকা ঘন থেকে হালকার দিকে ছড়িয়ে পড়ার যে একটা চাপ, এই চাপটাকে সাধারণত বলা হয় ব্যাপন চাপ। এই যে আস্তে আস্তে কি হচ্ছে পানিটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে, পানির মধ্যে নীলের কণাগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে পুরো পানিগুলো নীল হয়ে যাবে, এটাই হচ্ছে সাধারণত ব্যাপন। এটা পানির ক্ষেত্রে দেখলাম। আবার আমরা যদি সেন্ট যেটা ব্যবহার করি, সেন্ট যদি আমরা একদম ইউজ করি, ওটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গন্ধটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এটা হচ্ছিল ব্যাপন। তাহলে আমরা ব্যাপন সম্পর্কে জানলাম। এবার আমাদের তবে এই ব্যাপন নির্ভর করে তিনটি বিষয়ের উপর, একটা ভর, ঘনত্ব এবং তাপমাত্রা, এই কয়টির উপর। যদি ভর এবং ঘনত্ব বৃদ্ধি পায় তো ব্যাপনের হার কমে যায়। আমি আবারও বলি, বস্তুর ভর এবং ঘনত্ব যত বৃদ্ধি পাবে ব্যাপনের হার তত কমবে। আবার তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপন অতি দ্রুত হয়। কেমন? আমি 1 গ্লাস পানির মধ্যে যদি একটা মিচ্ছিরির দানা ভিজিয়ে রাখি তাহলে দেখবো ওইটা গলে যেতে অনেক সময় লাগতেছে এবং আস্তে আস্তে পুরো পানিটা মিষ্টি হচ্ছে। কিন্তু আমি যদি ওইটাকে একটা গরম পানির মধ্যে রাখি দেখবো অতি দ্রুত মিষ্টির কণাটা গলিয়ে গেল এবং পুরো পানিটা মিষ্টি হয়ে গেল। অর্থাৎ এখানে ব্যাপনের পরিমাণটা একটু বেশি হয়। এর কারণটা হচ্ছিল এই তাপমাত্রা পাওয়ার ফলে এই পদার্থের অণুগুলো অতি দ্রুত বেগে ছোটাছুটি করে, এই ছোটাছুটির কারণেই ব্যাপনটা অতি দ্রুত বেগে হয়ে থাকে। আমরা জানি যে যেসব যৌগিক পদার্থ রয়েছে বা যেসব গ্যাসীয় পদার্থ হোক, মৌলিক পদার্থ দ্বারাই তো যৌগিক পদার্থ গঠিত। এই যৌগিক পদার্থগুলো কোনটার ব্যাপনের হার বেশি এবং কোনটার ব্যাপনের হার কম, এইটা আমরা ওই যৌগের আণবিক ভর বের করলেই বুঝতে পারবো। যার ভর বেশি হবে তার ব্যাপন কম হবে, যার ভর কম হবে তার ব্যাপন বেশি হবে। আমরা যদি দেখি এখানে যদি আমি লিখলাম হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, আমি কয়েকটা গ্যাসীয় পদার্থের নাম লিখেছি। এই তিনটির মধ্যে কোনটির ব্যাপন সবচাইতে বেশি, এভাবে যদি প্রশ্ন দেওয়া থাকে তখন আমি কি করব, আমাকে প্রথমেই এগুলোর আমি ভর বের করব। হাইড্রোজেনের ভর 1, এর পরমাণু রয়েছে 2টি, 2 কে 2। কার্বনের ভর 12, অক্সিজেনের ভর 16 গুণন 2, তাহলে এখানে হচ্ছে 16 দুগুণে 32 আর 12 44। নাইট্রোজেন এর ভর 7 গুণন 2, 7 দুগুণে 14। দেখা যাচ্ছে হাইড্রোজেনের ভর 2, কার্বন ডাইঅক্সাইডের ভর 44 এবং নাইট্রোজেনের ভর রয়েছে 14। তাহলে এর মধ্যে হাইড্রোজেনের ভর কম, অর্থাৎ এর ব্যাপন বেশি। তারপর নাইট্রোজেনের ভর এখানে 14, সেই হাইড্রোজেনের চাইতে ব্যাপন নাইট্রোজেনের কম। এবং 44 কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের ভর বেশি, তার মানে এর ব্যাপনের হার এই নাইট্রোজেনের চাইতেও কম, অর্থাৎ হাইড্রোজেনের ব্যাপন সবচেয়ে বেশি। তারপরে রয়েছে কে নাইট্রোজেন, তারপরে রয়েছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা যদি আমাদের এরকম খ নাম্বারের প্রশ্ন আসে যে এরকম তোমাদের দেওয়া থাকবে যে কোনটির ব্যাপনের হার বেশি বা কোনটির ব্যাপন বেশি, তখন আমরা এরকম আণবিক ভর বের করলেই বুঝতে পারবো যে কোনটির ব্যাপন কম এবং কোনটির ব্যাপন বেশি। এবার আমরা আলোচনা করব নিঃসরণ নিয়ে। নিঃসরণটা কি? কোনো উচ্চ চাপ অঞ্চল থেকে সরু ছিদ্র পথে নিম্নচাপ অঞ্চলের দিকে গ্যাসীয় পদার্থগুলো বের হয়ে আসার যে প্রক্রিয়া, এটাই হচ্ছিল নিঃসরণ। উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে বা নিম্নচাপের দিকে কোনো সরু এবং ছিদ্র পথে গ্যাসীয় পদার্থ যে বের হয়ে আসে, এই প্রক্রিয়ার নাম হচ্ছিল নিঃসরণ। যদি আমরা দেখি এটা একটা বেলুন, আমরা যদি একটা বেলুনকে কল্পনা করি, আমরা হাওয়া দেওয়ার ফলে বেলুনটাকে ফুলিয়ে তুলেছি, তার মধ্যে এর মধ্যে যে গ্যাসীয় পদার্থ দ্বারা একদম পরিপূর্ণ, এর মধ্যে গ্যাসীয় পদার্থ দ্বারা পরিপূর্ণ এবং গ্যাসের একটা চাপ রয়েছে, অনেকগুলো গ্যাস একত্রিত হয়ে চাপের ফলে বেলুনটা ফুলে উঠেছে। এই
ভেতরের তুলনায় বাইরের বায়ুটা অনেক হালকা, অর্থাৎ বাইরে হচ্ছিল নিম্নচাপ আর ভিতরে হচ্ছিল উচ্চচাপ। এখন বেলুনের কোথাও যদি ফুটো থাকে, ওই ফুটো দিয়ে যখন গ্যাসটা বের হয়ে আসবে, এই যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যে গ্যাসীয় পদার্থটা বের হলো, এটা হচ্ছিল নিঃসরণ। আমরা এটার জন্য যদি কল্পনা করি যে এইটা একটা সেন্টের বোতল, এই বোতলটা এর মধ্যে রয়েছে গ্যাসীয় পদার্থ, সুগন্ধি গ্যাসীয় পদার্থের মধ্যে রয়েছে। এখন আমরা যদি এখানে চাপ দেই, তাহলে এই সরু ছিদ্র পথে কি করবে, সেটা বের হয়ে আসবে। এই যে সরু ছিদ্র পথে বের হয়ে আসলো, এটা হচ্ছিল নিঃসরণ। এই যে আমি চাপ দিচ্ছি, এখান থেকে গ্যাসীয় পদার্থগুলো বের হয়ে যাচ্ছে। এই যে সরু ছিদ্র পথে যে বের, এর ভেতরে যে চাপটা, এটা চাপটা বেশি কিন্তু বাইরের চাপটা কম। এই উচ্চ চাপ হচ্ছে নিম্ন চাপের দিকে সরু ছিদ্র পথে গ্যাসটা বের হয়ে আসে, এটা হচ্ছিল নিঃসরণ। আমি যে সেন্টের বোতলে যে আমি যেটা চাপ দিলাম, এখানে নিঃসরণ ঘটলো, তারপর সেন্টটা যখন বের হলো, এইটা তখন বায়ুমণ্ডলের মধ্যে চতুর্দিকে গন্ধটা ছড়িয়ে ছিটিয়ে পড়লো, এটা হচ্ছিল ব্যাপন। অর্থাৎ নিঃসরণটা আগে ঘটে, ব্যাপনটা পরে ঘটে। আমরা দেখি কাঁঠালের গন্ধ, কাঁঠাল পেকে গেছে, কাঁঠালের গন্ধ। কারণটা হচ্ছিল কাঁঠাল যখন পাকে এবং এর মধ্যে যে গ্যাসীয় পদার্থ বা গন্ধটা যেটা, ওটা কাঁঠালের দেহকে ভেদ করে বা ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে আসে, এটা হচ্ছে নিঃসরণ। গন্ধটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছিল ব্যাপন। এবার আমরা দেখি মোমবাতি জ্বালানো এবং মোমের তিন অবস্থা। আমরা জানি যে মোম একটা হাইড্রোকার্বন জাতীয় পদার্থ, অর্থাৎ মোমটা হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত। আর মোমটা কিভাবে তৈরি হয়, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে মোম গঠিত। তো মোমবাতি যেটা রয়েছে, মোমবাতির মধ্যে একটা এরকম লম্বা সুতার অংশ থাকে এবং একে আবরণ করে মোম দেওয়া থাকে, এরকম সুতার অংশ থাকে। এটা ধরলাম একটা মোমবাতি, এটা মোমবাতির মধ্যে যে সুতা রয়েছে সেই সুতা। এখন মোমটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো কঠিন পদার্থ, মোম পুরোটা হচ্ছিল কঠিন পদার্থ। এই মোমটাকে যখন আমরা এটা প্রজ্বলিত করব বা জ্বালাবো, তখন এর মধ্যে আমরা তিনটি অবস্থা দেখতে পাবো, একটা কঠিন, একটি তরল আর একটি গ্যাসীয়। এবং এই মোমবাতি জ্বালানোর আবার পদার্থের দুই ধরনের পরিবর্তন হয়, এটা আমি এখন বলে নিই। পদার্থের দুই প্রকার পরিবর্তন হতে পারে, একটি ভৌত পরিবর্তন আর একটি রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনটা কি, পদার্থের যে গুণগত মান, বৈশিষ্ট্য বা পদার্থের গঠনের যে অণু পরমাণু দ্বারা গঠিত, তার যে শতকরা সংযুক্তি, এগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধু তার বাহ্যিক অবস্থা বা রূপের পরিবর্তন হবে। এটা হচ্ছিল ভৌত পরিবর্তন। যেমন বরফটা হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি, বরফ গলে তরলে রূপান্তরিত হলো, এটা হলো তরলটাও হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি, অর্থাৎ ছিল কঠিন, সেখান থেকে হলো তরল। এই যে বাহ্যিক রূপের যে পরিবর্তন, এটা হলো ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা কি, পদার্থ যে সকল বস্তু দ্বারা, যে সকল অর্থাৎ যে সকল মৌলিক পদার্থ দ্বারা তৈরি, এগুলোই যদি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন হয়ে নতুন বৈশিষ্ট্যের বা নতুন যৌগ উৎপন্ন হয়, এই ধরনের পরিবর্তনকে সাধারণত রাসায়নিক পরিবর্তন বলা হয়। এখানে মোমটা হচ্ছিল কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ। এখানে যদি আমরা আগুন জ্বালাই, তাহলে কি হবে, মোম যোগ অক্সিজেন, তখন মোম এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। মোমের মধ্যে কিন্তু কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, এই কার্বন এবং হাইড্রোজেন তখন অক্সিজেনের সঙ্গে তখন বিক্রিয়া করবে, দহনের ফলে, বিক্রিয়া করার ফলে তারা কি উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, জলীয় বাষ্প উৎপন্ন হবে এবং সঙ্গে তাপ উৎপন্ন হবে। এই যে মোমটা আগে হাইড্রোকার্বন ছিল এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, এদের হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য এবং অক্সিজেনের বৈশিষ্ট্য, এরা বিক্রিয়া করার ফলে নতুন নতুন যে যৌগ উৎপন্ন হলো, এদের চাইতে এর বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। এটাই হচ্ছিল রাসায়নিক পরিবর্তন। মোম জ্বালানোর যে তিনটি অবস্থা, সেটা এখন যদি আমরা দেখি, আমি মোমেতে আগুন জ্বালালাম, এটাকে প্রজ্বলিত করলাম, মোমটাকে আমি প্রজ্বলিত করলাম। প্রজ্বলিত করার ফলে এই সুতাতে যখন আগুন ধরে, এই সঙ্গে তখন মোম ছিল, তখন মোম আগুন, অর্থাৎ মোম হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত, এই হাইড্রোকার্বন অক্সিজেনের উপস্থিতিতে দহন করে উৎপন্ন করলো কার্বন ডাই অক্সাইড গ্যাস, উৎপন্ন হলো জলীয় বাষ্প, আর উৎপন্ন হয় তাপ। এই যে জলীয় বাষ্প উৎপন্ন হলো, এটা তো গ্যাসীয় পদার্থ, অর্থাৎ বায়বীয় অবস্থা। তাপের ফলে কিছু মোম গলে গলে নিচের দিকে আসলো, তাহলে মোম যে গলে গলে নিচের দিকে আসতেছে, এটা হলো মোমের তরল অবস্থা।
এবং নিচের দিকে আসার ফলে মোমটা আবার জমাট বেঁধে গেল, অথবা এই যে পুরো মোমটা রয়েছে এত কঠিন অবস্থায় আছে, এটা হচ্ছিল মোমের কঠিন অবস্থা। তাহলে একটা মোমবাতিকে প্রজ্বলিত করলে এখানে পদার্থের তিনটি অবস্থা আমরা লক্ষ্য করতে পারি। এবার আমরা দেখি গলন কাকে বলে এবং স্ফুটন কাকে বলে। গলে কঠিন পদার্থ গলে এবং তরল পদার্থে কিন্তু ফোটে। এই কঠিন পদার্থ যে গলে, এক একটা কঠিন পদার্থের এক একটা তাপমাত্রায় গলতে পারে। সব কঠিন পদার্থ কিন্তু একই তাপমাত্রায় গলে না। লোহা যে তাপমাত্রায় গলবে, মোম কি সেই তাপমাত্রায় গলবে? না, কখনোই না। তো এক একটা পদার্থের গলনাঙ্ক এক এক রকমের হতে পারে। তাই গলনাঙ্কের সংজ্ঞায় বলা যায় যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে বা গলতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আমি এভাবে বলতে পারি যে প্রমাণ তাপমাত্রায় বা অ্যাটমসফিয়ার চাপে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে বা গলে সম্পূর্ণরূপে গলে, এই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় অর্থাৎ এক অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে বা ফোটা আরম্ভ করে, তবে যে তাপমাত্রায় ফোটে বা ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। আশা করি সময়টা বুঝতে পারছো। এবার আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্ণয়ের জন্য কয়েকটা পরীক্ষা দেখব। এই পরীক্ষার জন্য আমরা চিত্র জায়গায় ইউরিয়া কত ডিগ্রি তাপমাত্রায় গলবে এর আমরা একটা পরীক্ষা করতে পারি। কি করতে পারি? এরকম আমরা একটা ত্রিপদী স্ট্যান্ড নিতে পারি। ত্রিপদী স্ট্যান্ড, এই ত্রিপদী স্ট্যান্ড, এখানে একটা নেটের জালি থাকে এবং এর মধ্যে একটা পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে আমি কি নিয়েছি? এরকম ইউরিয়ার কণাগুলো নিয়েছি এবং এর নিচে আমরা একটা বুনসেন দ্বীপ জ্বালাবো অথবা একটা স্পিরিট ল্যাম্প, ধরলাম এটা একটা স্পিরিট ল্যাম্প। এবং আমি কি করবো? একটা স্ট্যান্ডের সাহায্যে আমি এইখানে সুতোর সাহায্যে আমি একটা থার্মোমিটারকে এর সঙ্গে বেঁধে রাখবো। এটা একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডের সাথে আমি একটা থার্মোমিটার নিয়েছি। ত্রিপদী স্ট্যান্ডের উপরে একটা পাত্রের মধ্যে আমি কিছু ইউরিয়া নিয়েছি এবং নিচে আমি এখন তাপ দিব। তাপ দেওয়ার ফলে এখন দেখা যাচ্ছে যে তাপ বৃদ্ধি পাওয়ার ফলে আস্তে আস্তে এই ইউরিয়াটা গলা শুরু করে দিয়েছে। ওই সময় থার্মোমিটারের তাপমাত্রাটাও উঠবে। তো তখন দেখা গেল যে কত ইউরিয়া সাধারণত 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে। তো দেখা গেল যে ইউরিয়া 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করেছে বা গলা শুরু হয়ে গেছে। অর্থাৎ এটাই হচ্ছিল ইউরিয়ার গলনাঙ্ক। তবে কিছু কিছু পদার্থ রয়েছে, প্রত্যেকটি পদার্থের কিন্তু নির্দিষ্ট একটা তাপমাত্রা রয়েছে যে ওই তাপমাত্রায় সেই পদার্থ গলে। অর্থাৎ প্রতিটা পদার্থের নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই পদার্থ গলে। যেমন এখানে ইউরিয়া 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণরূপে গলে দিতে পারে। এখন আমি পরীক্ষার সময় যদি দেখি যে ইউরিয়া 133 ডিগ্রি তাপমাত্রা পরেও বলতেছে না, আরো বেশি তাপ লাগতেছে, তখন আমাকে বুঝতে হবে ওই পদার্থের মধ্যে ভেজাল রয়েছে, যার ফলে পদার্থটা গলতেছে না, ওই নির্দিষ্ট তাপে গলতেছে না, অথবা অল্প তাপই গলে যাচ্ছে। আমি এখানে দেখলাম যে এখানে 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউরিয়া গলে, ওখানে 100 ডিগ্রি তাপমাত্রা যাওয়ার ফলেই ইউরিয়া গলা শুরু করেছে। এটা আমাকে বুঝতে হবে আসলে তখন ওই ইউরিয়ার মধ্যে ভেজাল রয়েছে, যার ফলে ইউরিয়াটা আগে গলা শুরু করে দিয়েছে। তখন এই তাপমাত্রার উপর আমরা বস্তু ভেজাল কিনা সেটাও কিন্তু বোঝা যায়। আচ্ছা, এবার আমরা স্ফুটনাঙ্ক নির্ণয় করে দেখব। স্ফুটনাঙ্ক কিরকম নির্ণয় করে দেখব? ওই রকম আমি একটা পাত্র নিলাম, এরকম একটা স্ট্যান্ডের নিচে আমি একটা ডিপ রাখলাম, এখানে আমি ডিপ রাখছি। এখন এই পাত্রের উপর আমি একটা বিকার নিয়েছি এবং এই বিকারের মধ্যে আমি নিয়েছি পানি। এখানে একটা স্ট্যান্ড নিলাম, স্ট্যান্ডের সঙ্গে
এই স্ট্যান্ডের সঙ্গে আমি একটা টেস্ট টিউব নেব, ওই টেস্ট টিউবের মধ্যে আমি পানি নিয়েছি, এই এই যে বিকার নিয়েছি তার মধ্যেও রয়েছে পানি, এবং যে টেস্ট টিউব নিয়েছি আমি টেস্ট টিউবের মধ্যে ওই পানি নিয়েছি, এবং এই টেস্ট টিউবের মধ্যে আমি একটা থার্মোমিটার যুক্ত করে দিলাম। এখন আমি কি করব, তাপ প্রদান করা শুরু করেছি। এই তাপ প্রদান করার ফলে পানি তখন উত্তপ্ত হচ্ছে। এই পানি উত্তপ্তর সঙ্গে সঙ্গে এই ভিতর যে টেস্ট টিউবের মধ্যে পানি রয়েছে ওই পানিটাও উত্তপ্ত হওয়া শুরু করে দিবে। এরকম উত্তপ্ত হতে হতে এবং যত তাপ দিব থার্মোমিটারের তাপমাত্রা তখন উঠতে থাকবে। এরকম করে যখন দেখা গেল যে তাপমাত্রা 100 ডিগ্রিতে যে পানি এখানে ফুটতে শুরু করেছে, এই টেস্ট টিউবের মধ্যে পানিও ফোটা শুরু হয়ে গেছে। অর্থাৎ এখানে দেখা গেল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করেছে, অর্থাৎ এই পানির স্ফুটনাঙ্ক হচ্ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমরা স্ফুটনাঙ্ক নির্ণয় করতে পারি। এখন এই স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক যে বিভিন্ন তাপমাত্রায় কঠিন পদার্থ থেকে তরল, তরল পদার্থ থেকে আবার গ্যাসীয় পদার্থ যে অবস্থার পরিবর্তন করে, এটা আমরা একটা লেখচিত্রের মাধ্যমেও প্রকাশ করতে পারি। এখন আমরা সেই লেখচিত্র নিয়ে আলোচনা করি। আমি দুটো অক্ষর দিলাম, এইদিকে দিলাম আমি সময়, আর এইদিকে দেবো আমি তাপ। বললাম আমি একটা বরফ খণ্ড নেব, বরফ খণ্ড নিয়েছি কত, -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পদার্থটা হচ্ছিল বরফ। আমি একটা বরফকে নিয়েছি, আমি বরফকে নিয়ে তাপ দেওয়া শুরু করে দিয়েছি। তাহলে বরফ খণ্ডকে যখন আমি তাপ দেবো, এটা -20 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তখন বরফটাকে যখন তাপ দিব তখন বরফটা তাপ গ্রহণ করা শুরু করেছে। অর্থাৎ এদিকে সময়ও যাচ্ছে, তাপ গ্রহণ করতেছে, এবং তাপ গ্রহণ করতেছে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। হতে হতে এইরকম যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যাবে, তখন বরফকে তাপ দেব কিন্তু বরফ আর গলবে না, কারণ আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে পানিতে রূপান্তর হতে পারে। যখন আমরা তাপ দিচ্ছি, তাপ থেকে দিচ্ছি, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে না, সময় যাচ্ছে। কারণ বরফকে যে তাপটা দিচ্ছি আমরা, সেই তাপ বরফ গ্রহণ করে যে তাপমাত্রা বৃদ্ধি করবে তা করবে না। তবে ওই তাপটা কোথায় ব্যয় হচ্ছে, ওই তাপটা এই বরফটাকে গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে ওই তাপটাকে সে ব্যয় করে। এটাই কিন্তু বরফের আপেক্ষিক সূত্রতা। আমি দেখলাম যে এখানে এর থেকে বিতে আসলো, ধরে নিলাম, তো এই বিন্দুতে যখন আসলো তখন একটি বরফ সম্পূর্ণরূপে তরলে রূপান্তরিত হয়েছে। এবার আমি তাপ দিচ্ছি, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে তাপমাত্রা এক সময় কততে চলে গেল, ধরলাম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেল। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাওয়ার ফলে আর তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তাপমাত্রা বৃদ্ধি না পেয়ে তখন আস্তে আস্তে পানিগুলো বয়লিং শুরু করবে এবং বা ফুটতে শুরু করবে। ফুটতে শুরু করতে সি থেকে যখন ডিতে আসলো, এইটুকু কিন্তু তাপ ঠিকই গ্রহণ করছে, এই তাপটা গ্রহণ করে সে ফুটন্ত অবস্থায় যেতে বা ফুটতে শুরু করেছে, এবং যখন ফোটা শুরু করে দিল আমরা জানি যে তখন সেটি কি হয়ে যায়, বাষ্প হয়ে উপর দিকে চলে যায়। এটি হলো লেখচিত্র। তাহলে কি দেখলাম আমরা, প্রথমে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ নিয়েছিলাম, এই বরফকে যখন তাপ দিলাম এই -20 ডিগ্রি থেকে সে তাপ গ্রহণ করে 0 ডিগ্রিতে পৌঁছালো। 0 ডিগ্রি তাপমাত্রা যখন আরো তাপ দিচ্ছিলাম তখন তাপমাত্রার বৃদ্ধি পায় নাই, সে তাপ গ্রহণ করলো, কারণ ওই তাপটা বরফটা সম্পূর্ণ গলে পানিতে রূপান্তর হতে সাহায্য করেছে। অর্থাৎ বি বিন্দুতে, এ বিন্দুর বরফ বি বিন্দুতে সম্পূর্ণ পানিতে রূপান্তরিত হয়েছে। এবার যখন আমি ওই পানিটাকে তাপ দেওয়া শুরু করলাম, তখন পানির তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে যখন সিতে অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে উপনীত হলো, তখন আর তাপ দিচ্ছি, পানির তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না, ওই তাপটা গ্রহণ করে সে বয়েলিং বা ফুটতে শুরু করলো, এবং ফুটে এক সময় যখন ডিতে আসলো তখন ওতে পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছিল। এটা হচ্ছে একটা লেখচিত্র। এটাকে আমি আবার উল্টো দিক দিয়েও আসতে পারি। কিরকম করে উল্টো দিক দিয়ে আসতে পারি, তাহলে এইখানে ছিল জলীয় বাষ্প, জলীয় বাষ্পটাকে যদি আমি শীতল করি, তাহলে জলীয় বাষ্পকে শীতল করলে এখানে কিসে পরিণত হবে, তরলে রূপান্তরিত হবে। এটুকু হলো তরল। তরলটাকে আমি শীতল করতেছি, এটা নিচের দিকে যাচ্ছে, প্রথমে তাপ দিচ্ছিলাম, ওটাকে এবার তাপ বাইর করে নিব, শীতল হচ্ছে, শীতল হতে হতে যখন 0 ডিগ্রিতে আসলো তখন 0 ডিগ্রি তাপমাত্রায় পানি যখন পৌঁছলো তখন সে বরফ জমাট বাঁধা শুরু করে দিল, এবং পরবর্তীতে সে বরফে রূপান্তরিত আবার হয়ে যাবে। এটা হচ্ছিল ওই বরফ গলনের বা লেখচিত্রের সাহায্যে এটাকেও প্রকাশ করা যায়। এইটা পরীক্ষাতে অনেকবার পরীক্ষাতে আসে। এই দ্বিতীয় অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তবে ব্যাপন, নিঃসরণ এবং এই লেখচিত্র, এখান থেকে প্রশ্নগুলো বেশি এসে থাকে।
এটা আমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। এবার আমি আলোচনা করব পাতন ও ঊর্ধ্বপাতন। পাতন কি? পাতনটা হচ্ছিল যে কোনো তরল পদার্থকে যদি আমি তাপ প্রদান করি, তাপ প্রদান করার ফলে তরল পদার্থটা বাষ্পে রূপান্তরিত হয়। বাষ্পকে যদি আমি আবার শীতল করি তো আবার সেটা তরল পদার্থে ফিরে আসে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছিল পাতন। আর কোনো তরল পদার্থকে যখন তাপ দিয়ে বাষ্পে রূপান্তরিত করি এটাকে বলা হয় বাষ্পীভবন, অর্থাৎ বাষ্পীভবন থেকে আবার তরলে যখন ফিরে আসবো এটাকে বলা হচ্ছিল পাতন। তো কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলো পদার্থকে তাপ দেওয়ার ফলে কঠিন পদার্থ থেকে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়, এবং এই গ্যাসীয় পদার্থটাকে যদি আমরা আবার শীতল করি তরল পদার্থে রূপান্তরিত না হয়ে আবার সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয়। তবে এই যে পদার্থের যে পরিবর্তন হয় এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা কি? যে তাপমাত্রা কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করার ফলে বস্তুটি তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। গ্যাসীয় পদার্থকে শীতল করলে সেটি পুনরায় আবার কঠিন পদার্থে রূপান্তরিত হয়। তবে এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। যেরকম রয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে রয়েছে আয়োডিন, তারপরে রয়েছে কর্পূর, তারপরে হচ্ছে ন্যাপথলিন, এই সকল সব পদার্থ হচ্ছিল গ্যাসীয় আপনার ঊর্ধ্বপাতী পদার্থ। তো আজকের এই অধ্যায়ের আলোচনা এই পর্যন্তই ছিল। আমরা একটা রসায়ন বিজ্ঞানের একদম ইজি, একদম সোজা একটা অধ্যায় এই পদার্থের অবস্থা। আশা করি তোমরা বইটা ভালো করে পড়বা, আর বইটা পড়ে নিয়ে আমি যেটা এখানে লেকচার দিলাম তোমরা এটা মনোযোগ সহকারে দেখবা যে এই সবগুলো বিষয় তোমরা হুবহু বুঝে গেছো। এটা ভালো করে পড়ার পর বা এই ভিডিওটা ভালো করে দেখার পর তোমরা কি করবা, এটা বোঝার পর তোমরা শেষে যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে দেখবা যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসেছিল, এবং সেই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করার বা সলভ করার চেষ্টা করবা। তখন দেখবা যে হ্যাঁ তোমরা আস্তে আস্তে সব বিষয়গুলো পারতেছো। বিষয়টা কি, এই বিষয়টা মুখস্থির কোনো কিছু না। আমরা যদি ভালো মতো বুঝতে পারি পড়াটা তাহলে এটা আমরা নিজে নিজে যে কোনো প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে পারবো। বিজ্ঞান মুখস্থির চাইতে বুঝিয়ে পড়াটাই সবচাইতে বেশি কাজের। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এর পরবর্তী ক্লাস রইল। ক্লাস দেখার জন্য অনুরোধ করতেছি। এর পরবর্তী তৃতীয় অধ্যায়ের পড়া নিয়ে আমি আবার সামনে ভিডিওটা আপলোড করব। আর এটা শুধু ক্লাস 9-এর জন্যও না, এটা ক্লাস যারা 10-এর রয়েছো তোমরা তো এটাই পড়েছো, তোমরা এটা যদি আবার দেখো তোমাদের এটা একটা ভালো কাজ দেবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। বাই বাই।